Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are quite well by the grace of the Almighty, and I am also well. Now I'm going to start the class, so everyone be attentive and enjoy the class. Today in my class, I will discuss in front of you about basic concept of tense, part 1. আজকে গত ক্লাসে আমরা প্রেপোজিশন নিয়ে দেখেছিলাম এবং প্রেপোজিশনস ডিকশনারিটা আমরা খুব ভালোভাবে লক্ষ্য করেছিলাম এবং গত ক্লাস থেকে আমরা যে প্রেজেন্টেশন বা হোমওয়ার্ক থাকবে সেটা আমরা ক্লাসের শেষের দিকে নিব। তো প্রথমে আমি টেন্স নিয়ে কথা বলছি। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজটায় কথা বলতে গেলে টেন্স খুবই ইম্পর্ট্যান্ট। টেন্স মানেই হচ্ছে ভার্বের পরিবর্তন। আমরা প্রথমে একটি কথা মনে রাখবো, টেন্স মানেই হচ্ছে ভার্বের পরিবর্তন। এই একটা কথা যিনি মনে রাখতে পারবে, টেন্স খুব ভালোভাবে মনে রাখতে পারবে। টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল বা সময়। টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল বা সময়। আমি এখন ক্লাসটা শুরু করেছি, 1 ঘন্টা পর আমি ক্লাসটা শেষ করব। এই যে 1 ঘন্টা পর শেষ করব, এই সময়টা কিন্তু এখনো এসে পারেনি। এটা হচ্ছে ফিউচার, ভবিষ্যৎ, অনাগত, যেটা এখনো আসেনি। কিন্তু আমি অলরেডি কথা বলছি, আমার প্রত্যেকটা কথা কিন্তু চলমান, কন্টিনিউয়াস। আবার কথাটা যখন বলা হয়ে যাচ্ছে, 1 সেকেন্ড, 2 সেকেন্ড বা 1 মিনিটের ভিতর আমার কথাটা কিন্তু অতীত হয়ে যাচ্ছে। গতকাল ছিল হচ্ছে 9 তারিখ, এটা কিন্তু পাস্ট হয়ে গেছে, কিন্তু আজকের তারিখটা প্রেজেন্ট। আর আগামীকাল আসবে 11 তারিখ, এটা হচ্ছে ফিউচার। তো আমরা এই টেন্সটা যদি ভালোভাবে জানি, টেন্সটা যদি আমরা ভালোভাবে কমপ্লিট করতে পারি, আমাদের ল্যাঙ্গুয়েজটা অনেক সহজ হবে। সো হেয়ার ইউ ক্যান সি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং টেন্স সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আপনারা পরবর্তীতে প্রশ্ন করবেন। আমাকে কি সবাই শুনতে পারছেন? প্লিজ লেট মি নো দ্যাট। আচ্ছা, কোনো সমস্যা থাকলে আমাকে একটু জানাবেন প্লিজ। হোয়াটসঅ্যাপে আমার নাম্বার দেওয়া থাকছে। তো খুব ভালোভাবে ক্লাসটা আমরা প্রথম থেকে শুরু করতে চাই। বলা হচ্ছে কোনো কাজ সম্পাদনের নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট সময়কালকে টেন্স বলা হয়। ইংরেজিতে সেন্টেন্স গঠনের জন্য ইংরেজিতে সেন্টেন্স গঠনের জন্য ইংরেজিতে সেন্টেন্স গঠনের জন্য জাস্ট হিয়ার ইউ ক্যান সি। ওকে, বলছে ইংরেজিতে সেন্টেন্স গঠনের জন্য টেন্সের গুরুত্ব অসীম। মনে রাখবেন, ইংরেজিতে বিভিন্ন সময় কাল নির্দেশ করার জন্য টেন্সের বিভিন্ন ফর্ম ব্যবহার করা হয়। টেন্সের মোট 12টি ফর্ম রয়েছে। সকল ইংরেজি বাক্য এই 12টি ফর্মের কোনো না কোনো গঠন দিয়ে করতে হয়। Tense in English grammar refers to the time of an action or event. It tells when the work is done. It tells, এটা বলে দেয়, এটা বলে when the work is done, কখন কাজটা করা হয়। আমি প্রথমেই বলেছি যে ভার্বের পরিবর্তনকেই টেন্স বলে। কেমন? আই ইট, আমি খাই। আমি এখান থেকে কিন্তু বাক্য তৈরি করা দেখাবো আপনাদের আজকে। বলা হচ্ছে আই ইট, আমি খাই। আমি খেলি, আই প্লে। আমি যাই, আই গো। এই যে তিনটা বাক্য বললাম, এই তিনটা হচ্ছে বর্তমানে খেলি, বর্তমানে খাই, বর্তমানে করি। আই ডু, আই প্লে, আই গো। কিন্তু এই বাক্যগুলোকে যখন আমি অতীতকালে বলবো তখন কি হবে? আই ওয়েন্ট, আই ডিড, আই প্লেড, আই প্লেড। প্লেকে কি করতে হবে? ইডি যোগ করতে হবে। তো এখানে বলছে ইট আইডেন্টিফাইজ উইদার দ্য ওয়ার্ক ইজ ডান ইন দ্য প্রেজেন্ট, পাস্ট অর ফিউচার। কাজটা কি প্রেজেন্ট টেন্সে বর্তমানে করা হচ্ছে, অতীতে করা হয়েছিল, না ভবিষ্যতে করা হবে। একটা বাক্য বলি, আই ইট, আমি খাই। আমি খেয়েছিলাম, এটা একদিন আগে, 1 মাস আগে, 1 সপ্তাহ আগে আমি খেয়েছিলাম। মনে রাখবেন, লাম লেম ল তাম তেম ত, অতীতকালে। আমরা এগুলো দেখবো প্রত্যেকটা টেন্সের, আমরা চিনিবার উপায়, গঠন প্রণালী, এক্সাম্পল সবই ভালোভাবে দেখতে পারবো। তো বলা হচ্ছে যে আমি খাই, এখানে আমি অবজেক্ট বাদ দিয়েছি, এক্সটেনশন বাদ। আমি কি খাই বললাম না, আই ইট, আমি খাই। আমি খেয়েছিলাম, আই এট। 12টা টেন্স মাত্র 12 মিনিটে আমরা শিখতে পারি, খুব ভালোভাবে লক্ষ্য করবেন। আই ইট, আমি খাই। আমি যদি প্রেজেন্ট টেন্সের 4টা নিয়ে কথা বলি, খুব ভালো করে লক্ষ্য করবো আমরা সবাই। আই ইট, আমি খাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস, চলমান বর্তমান কাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস, চলমান বর্তমান কাল। আমি খেয়েছিলাম, আই এট। এট বলবেন না, আই এট, আই এট, আমি খেয়েছিলাম। আর আমি খাবো, সরি, আমি খাই, আই ইট, আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। প্রেজেন্ট টেন্সের 4টা খেয়াল করবেন। যারা বেসিকে খুবই দুর্বল, টেন্সটা শিখে রাখেন। টেন্সের মাধ্যমে আপনি যে কোনো কথা বা আপনার কথা বলাটা খুব সহজ করতে পারবেন। আই ইট, আমি খাই। আমি খাইতেছি বা আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি খেয়েছি, একটু আগে খেয়েছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যে কাজটা একটু আগে করা হয়েছে তার ফল এখনো বিদ্যমান। আই হ্যাভ ইটেন। আমি খেলেছি, আই হ্যাভ প্লেড। সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভিতরি। আমি করেছি, আই হ্যাভ ডান। কি করেছি দরকার নাই। আমি দেখেছি, আই হ্যাভ ওয়াচড।
আমি এঁকেছি, আই হ্যাভ ড্র, ড্রিউ, ড্রন। ড্রর ভি3 হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ড্রন। আমি এঁকেছি, আই হ্যাভ ড্রন। এখানে আপনি অবজেক্ট দিতে পারেন, আমি একটা ছবি এঁকেছি, আই হ্যাভ ড্রন আ পিকচার। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি কি খেয়েছি? আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। তো আই ইট আমি খাই, আই অ্যাম ইটিং আমি খাচ্ছি, আই হ্যাভ ইটেন আমি খেয়েছি। যদি বলা হয় আমি 1 ঘন্টা ধরে খাচ্ছি, আমি 15 মিনিট ধরে খাচ্ছি, আমি 2 ঘন্টা ধরে খাচ্ছি, আমরা সকাল থেকে খেলছি, আমরা বিকাল থেকে ছবি আঁকছি, এখানে সময়ের উল্লেখ সহ কন্টিনিউয়াস থাকবে। সময়ের উল্লেখ সহ কন্টিনিউয়াস থাকবে, পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আই হ্যাভ বিন ইটিং ফর অ্যান আওয়ার, আই হ্যাভ বিন প্লেইং ফর 2 আওয়ার্স। 4টা টেন্স আমরা 4 মিনিটে শিখলাম। সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভি3 পারফেক্ট টেন্স। সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স বা ফর প্লাস বাকি অংশ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখেন টেন্সে যারা খুবই দুর্বল, 3 প্রকার টেন্স রয়েছে। মেইনলি দেয়ার আর 3 টাইপস অফ টেন্সেস: প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। সোহাগ স্যার গতকাল আপনাদেরকে প্রেপোজিশন দেখিয়েছিল। যারা প্রেপোজিশনের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করেছিলেন, শেষের দিকে আমি কিছু হোম টাস্ক দেওয়া ছিল, এগুলো আপনাদের কাছ থেকে নিব। সবাই একটু মানসিকভাবে প্রিপারেশন রাখবেন। তো বলা হচ্ছে প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট মানেই হচ্ছে বর্তমান। বলা হয় না লোকটা এখানে প্রেজেন্ট আছে, কি বলা হচ্ছে? লোকটি এখানে প্রেজেন্ট আছে। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল। পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল। পাস্ট টেন্সের অর্থ কি হবে বলেন? অতীতকাল। ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল। ফিউচার টেন্সের অর্থ কি হবে? ভবিষ্যৎকাল। দেখেন আই ইট রাইস, আমি ভাত খাই। আমি আপনাদেরকে কিভাবে শিখিয়েছি এই বাক্যগুলো? আই ইট রাইস, এই রাইস টাইস এগুলো আমি বাদ দিয়েছি। অবজেক্ট থাকলে আমরা শিখতে পারবো না। আমরা প্রথমে শিখবো আমি খাই, আই ইট। আমি ভাত খাই, আমি বিরিয়ানি খাই, আমি নুডলস খাই, আমি কেক খাই, আইসক্রিম খাই, যা খাই আপনি এখানে যোগ করতে পারবেন। আগে শিখতে হবে সাবজেক্ট এবং ভার্ব। কি শিখতে হবে? সাবজেক্ট কিছু মুখস্থ করতে হবে, আই মানে আমি, ইউ মানে তুমি, হি মানে সে, দে মানে তারা। এগুলো জানার পর আমি খাই, আই ইট। তুমি খাও, ইউ ইট। এগুলো কখন খাও? খাই। রস্যই, দেখেন এগুলো আমরা যখন একটু ভিতরে যাব এগুলো দেখতে পারবো। মেইনলি আমরা আগে শিখবো প্রেজেন্ট টেন্সের একটা এক্সাম্পল, আই ইট রাইস, আমি ভাত। এই বাক্যটাকে যখন আমি পাস্ট টেন্স করব, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, কি হবে? আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই ইট রাইস, আমি ভাত খাই। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই উইল ইট রাইস, আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। রাইস বাদ দিয়ে বলি আই ইট, আমি খাই। আই এট, এ টি ই, আই এট আমি খেয়েছিলাম। আমি খাবো, আই উইল ইট। আমি এখানে ইট বাদ দিয়ে গো দিয়ে করতে পারি, আই গো আমি যাই। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি যাব, আই উইল গো। বাক্য তৈরি করা, গান শিখতে গেলে যেমন স্বরলিপি শিখতে হয়, ইংরেজি ইংরেজি ভাষায় কথা বলতে গেলে আগে গ্রামারের এই রুল গুলো শিখতে হবে। তো দেখেন এখানে আমি বারবার কিন্তু ভার্ব পরিবর্তন করছি। আমি প্রথমেই একটা কথা ক্লাসের শুরুতে বলেছি যে ভার্বের পরিবর্তনটাই হচ্ছে টেন্স। এখন আমাদেরকে ভার্বের পরিবর্তন কিভাবে হয় প্রথমে সেইটা দেখতে হবে। আগে টেন্স শেখা যাবে না, আগে কনজুগেশন অফ ভার্ব শিখতে হবে। কেমন করে শিখবো? গো মানে যাওয়া, ওয়েন্ট গিয়েছিলাম, গন গিয়েছি, যাওয়া হইয়াছে, দ্যাট ইজ ডান। বেস ফর্ম হচ্ছে গো, ফার্স্ট সিম্পল ফর্ম হচ্ছে ওয়েন্ট, আর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। গো, ওয়েন্ট, গন। আমরা এখানে প্রত্যেকটা ভার্বের 5টা করে ফর্ম দেখব। মেইনলি এখানে আছে আগে 3টা, এই 3টা করে আমরা দেখব। এরপর 5টা করেও দেখব। কেমন? গো, ওয়েন্ট, গন। এরপর ভি4 অংশ হচ্ছে গোয়িং। ভি4 অংশ পার্টিসিপল বা জিরান্ড, গোয়িং। আরেকটা হচ্ছে ভি5 অংশ, থার্ড পারসন সিঙ্গুলার হলে যেটা প্রয়োজন হয়, গোজ, গোজ। গো, ওয়েন্ট, গন, গোয়িং, গোজ। ইট, এট, ইটেন, ইটিং, ইটস। ভালো করে খেয়াল করব, ইট, এট, ইটেন, ইটিং, ইটস। এই 5টা করে ফর্ম লাগবে। তো আমরা প্রধানত এই 3টা করে ফর্ম আগে দেখব। যেমন আমি এখানে বারবার পরিবর্তন দেখাচ্ছি। দেখেন এই যে আই ইট, আমি খাই। আমি খেয়েছিলাম, আই এট। আমি খাইবো, আই উইল ইট। আমি খাবো, আই উইল ইট। ভালো করে লক্ষ্য করবেন। তাহলে এখানে যে গো, সরি, ইট কে আমরা পরিবর্তন করলাম এট, আর উইল ইট ভবিষ্যতের কোনো ফর্ম হয় না, কিন্তু ওখানে শ্যাল উইল যোগ করে সেইটাকে ফিউচার ফর্ম করা হয়। ইট মানে খাওয়া, এট মানে খেয়েছিলাম বা খেয়েছিল, ইটেন মানে খাওয়া হইয়াছে, খেয়েছি। মেক মানে তৈরি করা, মেড মানে তৈরি করেছিল বা তৈরি করেছিলাম, আর মেড মানে হচ্ছে তৈরি করিয়াছি। হুম, বা তৈরি করব যখন হবে
তখন বেস ফর্মের আগে শ্যাল উইল হবে। আই উইল মেক, আই উইল গো, আই উইল ইট, আই উইল প্লে, আই উইল ড্রিঙ্ক। বিষয়টা বুঝতে পারছেন? তো এখন আমাদেরকে এই কনজুগেশন আর ভার্বটা কিন্তু খুব ভালোভাবে প্রথমে মুখস্থ করতে হবে। যত বেশি ভার্ব ফর্ম মুখস্থ করবেন আপনি তত বেশি সহজে ইংরেজিতে কথা বলতে পারবেন। ক্যান ইউ হেয়ার মি প্রপারলি? প্লিজ আমাকে একটু জানাবেন সবাই, আমার কথা শুনতে পারছেন? আচ্ছা, কারো কোনো সমস্যা হলে আমার নাম্বারটা এখানে দিয়ে রাখবো, একটু আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমি একটু বাইরে আছি আজকে, সেখান তো বলা হচ্ছে গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, ইট, এট, ইটেন, রাইট, রোড, রিটেন। আমি প্রত্যেকটা শীট যেগুলো পড়াচ্ছি পিডিএফ ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের গ্রুপে চলে যাবে এবং ক্লাস রেকর্ডটা এখান থেকে দেখে নেবেন। যারা একদমই টেন্স পারেন না বা টেন্সে খুব ভয় লাগে, আজকের ক্লাসটা করবেন, টেন্স পারবেন। তো এখানে আমি কি দেখালাম? এখানে তিনটা বাক্য দেখালাম। আই ইট রাইস, আই এট রাইস, আই উইল ইট রাইস। আই উইল গো টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল, আই সরি আই গো টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল, আই উইল গো টু স্কুল। তো এখন আমরা দেখব প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের অর্থ হচ্ছে বর্তমান কাল। যে কাজ বা যা কিছু বর্তমান সময়ে করা হয়, কি বলা হচ্ছে? বর্তমান সময়ে করা হয়। তবে এখানে একটা কথা থেকে যায়, অভ্যাসগতভাবে চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, সাইন্টিফিক ট্রুথ, এইগুলা হলেও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। বর্তমান কালে কোনো কাজ করা হয়, বর্তমান কালে আমি স্কুলে যাই, সে স্কুলে যায়, তারা ক্রিকেট খেলে। এগুলো আপনি কিভাবে শিখবেন? আমরা দেখেন ক্লাসটা নেওয়ার পরে স্টুডেন্টদের ভিতরে যে সমস্যাটা পাই সেটা হচ্ছে, অনেকেই বলে যে স্যার আমরা তো এখানে বাংলা ক্রিয়া দেখে চিনতে পারছি না কোনটা কোন টেন্স। আমি ভাত খেয়েছিলাম আর আমি ভাত খাচ্ছিলাম। যারা টেন্সে দুর্বল বলেন তো কোনটা কোন টেন্স হবে? আমি ভাত খেয়েছিলাম আর আমি ভাত খাচ্ছিলাম বা খাইতেছিলাম। ভালো করে লক্ষ্য করবেন, কিঞ্চিত পার্থক্য, এখানে বড় পার্থক্য রয়েছে। আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম আর আমি ভাত খাচ্ছিলাম। একটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, একটা পাস্ট কন্টিনিউয়াস। কিন্তু আমরা যারা নিউ লার্নার্স রয়েছি আমাদের জন্য এটা খুব কঠিন হয়ে যায়। আমাদেরকে 12টা টেন্সের 12টা মানে বাংলা বাক্যের শেষে, ক্রিয়ার শেষে কি আপনি চিনবেন। অর্থাৎ এখানে আপনাকে ক্রিয়া, ভার্ব বা ক্রিয়া দেখে টেন্স আইডেন্টিফাই করতে হয়। যদি বলা হয় করিম, করিম ফুটবল খেলবে, তাহলে দেখেন বাংলা ক্রিয়ার শেষে, ভার্বের শেষে বে, বি, ব, বে, বি, ব, বেন ইত্যাদি থাকলে সেটা ফিউচার ইনডেফিনিট হয়। করিম ফুটবল খেলবে, করিম কি করবে? করিম ফুটবল খেলবে। সুমন গান গাইবে, সুমন কি করবে? সুমন গান গাইবে। তাহলে এই যে বাক্যগুলা, এই বাক্যগুলাকে আমাকে কিভাবে করতে হবে? এর প্রত্যেক গ্রামারের অর্থাৎ টেন্সের স্ট্রাকচার মেনে আমাকে তৈরি করতে হবে। টেন্সের স্ট্রাকচারটা খুব ভালোভাবে মেনে আমাকে এই বাক্যগুলো তৈরি করতে হবে। তো একটু খেয়াল করব আমরা, এখানে বলা হচ্ছে যে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স হচ্ছে চার প্রকার: প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা যদি এখানে টেন্স বাদ দেই বা প্রেজেন্ট বাদ দেই, আমাদেরকে এক বাক্যে মনে রাখতে হবে প্রত্যেকটা টেন্স চার প্রকার: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো এখানে আমরা যদি ভালো করে খেয়াল করি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বর্তমান কালে কোনো কাজ হয়ে থাকে, অভ্যাসগত সত্য, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, এমন বুঝালে তার কালকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। ইট ডিসক্রাইবস অ্যান অ্যাকশন দ্যাট ইজ ট্রু, রেগুলার অর নর্মাল। ইট ডিসক্রাইবস, ইট মানে কোনটি? প্রেজেন্ট ইনডেফিনিট। ইট ডিসক্রাইবস অ্যান অ্যাকশন দ্যাট ইজ ট্রু, রেগুলার অর নর্মাল। ইট ইউজেস ইন দ্য মেইন ভার্ব অর বেস ফর্ম অফ দ্য ভার্ব অফ দ্য রুট ভার্ব। অর্থাৎ এটা সবসময় রুট ফর্মে ব্যবহার করা হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালীটা খুবই সহজ, একটু ভালোভাবে আমরা লক্ষ্য করব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, আমরা অবজেক্ট বলবো না, এক্সটেনশন। সাবজেক্ট কি হচ্ছে দেখেন, সাবজেক্ট, জাস্ট ওয়েট, ওকে, সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন প্লাস এক্সটেনশন। ভার্বের শেষে অ, আ, রস্যই বা রস্যই এ ও অন্ত্যেষ্টিয় এইগুলো থাকে। এবং সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয়। মনে রাখবেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সর্বদা ভার্বের বেস ফর্ম হয়। সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, সে স্কুলে যায়, হি গোস টু স্কুল, তারা ক্রিকেট খেলে, দে প্লে ক্রিকেট।
কিন্তু এখানে হি এর পরে গোজ হলো, কারণ হি হচ্ছে থার্ড পার্সন সাবজেক্ট, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একজন হলে ভার্বের পরে এস বাই এস হয়। তাহলে আমরা বলতে পারি আই গো। এখানে আমি যদি এক্সটেনশনকে বাদ দেই, তাহলে আমাকে মেইনলি কাজে লাগাতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট প্লাস ভার্ব, আই গো আমি যাই, তুমি যাও ইউ গো, তুমি যাও ইউ গো, তারা যায় দে গো, তারা খায় দে ইট, তারা খেলে দে প্লে। এখানে অবজেক্ট দিতে পারেন, দে প্লে ফুটবল, দে প্লে ক্রিকেট, দে প্লে চেস, দে প্লে কার্ডস। এখানে আমরা এক্সটেনশন বা অবজেক্ট যুক্ত করতে পারি। তো এখানে সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস এক্সটেনশন। আবার মনে রাখবো, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব কোথায় বসে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বসে। আই গো টু স্কুল, হি গোস টু স্কুল, দে প্লে ক্রিকেট। এরপর দেখবো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স দেখবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমান কালে বা অদূর নিকটে, অদূর ভবিষ্যতে কোনো কাজ চলছে বা চলছে, বা চলবে এমনও বোঝায়। তো সেটা চলবে বোঝালে কিন্তু আবার ফিউচার কন্টিনিউয়াসে চলে যায়, মেইনলি হচ্ছে চলছে কোনো কাজ। যেমন আমি স্কুলে যাচ্ছি, এই মুহূর্তে কাজটি হচ্ছে। সে বাজারে যাচ্ছে, তারা রান্না করছে, তারা ফুটবল খেলছে। তাহলে এগুলো হচ্ছে সব বর্তমান কালে। বাংলা ক্রিয়া শেষে তেসি, তেসো, তেসেন, স, সে, সেন ইত্যাদি থাকবে। আমরা একটা জিনিস খুব ভালো করে মনে রাখবো, বাংলা ক্রিয়ার শেষে কি থাকে, কোনটা থাকলে কোন টেন্স হয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা আমাদেরকে সর্বদা মনে রাখতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি হয়? জাস্ট ওয়েট। আচ্ছা, তাহলে এখানে কি বলা হচ্ছে? এখানে একটা কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে চলমান থাকবে। আমি স্কুলে যাচ্ছি, সে বাজারে যাচ্ছে, তারা ফুটবল খেলছে। হুম তাহলে কি হবে? সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব দিতে হবে তিনটা, এম, ইজ, আর। এই তিনটার যে কোনো একটি ওখানে আপনাকে দিতে হবে। আই অ্যাম, আমি স্কুলে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং। তারা যাচ্ছে, দে আর গোয়িং। তারা খেলছে, দে আর প্লেইং। কি হলো? তারা খেলছে, দে আর প্লেইং। তারা তৈরি করছে, দে আর মেকিং। আপনি এখানে আরো একটু বাড়াতে পারেন, তারা একটা বাড়ি তৈরি করছে, দে আর মেকিং এ হাউস। তারা একটা গাড়ি তৈরি করছে, দে আর মেকিং এ কার। তারা একটা গাড়ি কিনছে, দে আর বাইং আ কার। অর্থাৎ এখানে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব দিতে হবে এম, ইজ, আর। এরপর মূল ভার্বের সঙ্গে আইএনজি। তারপর আপনি অবজেক্ট দিলেও দিতে পারবেন। আমি স্কুলে যাচ্ছি, আমি বললাম আমি যাচ্ছি, আমি খাচ্ছি, আমি খেলছি। এর জন্য আমাদেরকে এই ভার্ব মুখস্থ করতে হবে, কনজুগেশন অফ ভার্ব। নো, নিউ, নোন। বিগিন, বিজ্ঞান, বিগান। রিড, রেড, রেড। ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। ড্রাইভেন বলবো না, ড্রিভেন। খাম, খেম, খাম। থিঙ্ক, থট, থট। দেখেছেন, এগুলো আমাদেরকে এইভাবে মুখস্থ করতে হবে। ক্যাচ, ক্যাচ, কট, কট। ফিল, ফেল্ট, ফেল্ট। ব্রেক, ব্রোক, ব্রোকেন। বিল্ড, বিল্ড, বিল্ট, বিল্ট। তাহলে এখানে আমরা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখলাম, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব রূপে অ্যাম, ইজ, আর। তারপর ভার্বের পর আইএনজি, এরপর এক্সটেনশন। একটা বিষয় আমরা মনে রাখবো, এখানে দেখেন সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব দিয়েছি, কি দিয়েছি? অ্যাম, ইজ, আর। একটা মজার ব্যাপার হচ্ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আপনি যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করবেন, তখন কিন্তু এই অ্যামিজারের পরিবর্তে শুধুমাত্র ওয়াজ এর ব্যবহার করতে হবে, বাদ বাকি সব ঠিক থাকবে। আমি স্কুলে যাচ্ছি, এটাকে যদি বলি আমি স্কুলে যাচ্ছিলাম, আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাচ্ছিলাম, কি হবে? আই ওয়াজ গোয়িং টু স্কুল। সে বাজারে যাচ্ছিল, হি ওয়াজ গোয়িং টু মার্কেট। তারা ফুটবল খেলছিল, দে ওয়ার প্লেইং ফুটবল। দেখছেন, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, যে কাজ একটু আগে শেষ হয়েছে, ফল এখনো বিদ্যমান, এমন বুঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। একটু আগে শেষ হয়েছে, তার ফল এখনো বিদ্যমান। সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস এক্সটেনশন। কি বললাম? সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস এক্সটেনশন। যেমন দেখেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস এক্সটেনশন। আমাদেরকে মনে রাখতে হবে, সাবজেক্ট নিয়েছি হি। দেখেন, হি হ্যাজ ডান দা ওয়ার্ক। সাবজেক্ট কি নিয়েছি বলেন তো? সাবজেক্ট নিয়েছি হচ্ছে হি। একটু খেয়াল করব, সে কাজটি করেছে। আর যদি সাধু রূপে বলি, সাধু ভাষায়, সে কাজটি করিয়াছে। একই কথা কিন্তু, করিয়াছে বা করেছে।
সে কাজটি করেছে, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। আমি বাজারে গিয়েছি, আই হ্যাভ গন টু মার্কেট। তারা আমগুলো খেয়েছে, দে হ্যাভ ইটেন দ্য ম্যাঙ্গোজ। দে হ্যাভ ইটেন ম্যাঙ্গোজ, তারা আমগুলো খেয়েছে। কিসের পরিবর্তন হলো? ভার্বের পরিবর্তন। সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3। বাংলা ক্রিয়ার শেষে ইয়াসি, ইয়াসো, ইয়াসেন এগুলা থাকে। সে কাজটি করিয়াছে, সে বাজারে গিয়াছে, তারা আমগুলো খেয়েছে। অর্থাৎ আই হ্যাভ, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ গন টু দ্য মার্কেট, দে হ্যাভ ইটেন ম্যাঙ্গোজ, আই হ্যাভ নট ইটেন বানানা। আমি কলা খাইনি। হ্যাঁ, নেগেটিভ করেছে। অর্থাৎ এই যে হ্যাজ বা হ্যাভ থাকে, এরপর নট যোগ করতে হয়। কি করতে হয়? হ্যাজ বা হ্যাভ থাকে, এরপরে নট যোগ করতে হয়। আমি বাজারে গিয়েছি, আই হ্যাভ গন টু দ্য মার্কেট। তারা আমগুলো খেয়েছে, দে হ্যাভ ইটেন ম্যাঙ্গোজ। হুম, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস এক্সটেনশন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হয়? কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে এমন বুঝালে সেইটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে সময়ের উল্লেখ থাকবে। কি থাকবে বলেন? সময়ের উল্লেখ থাকবে। একটু মনে রাখবো আমরা, এখানে সর্বদা সময়ের উল্লেখ থাকবে। এখানে কিন্তু সর্বদা সময়ের উল্লেখ থাকবে। যেমন আমি 2 ঘন্টা যাবত হাঁটছি, বাক্যটা দেখেন, আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা যাবত হাঁটছি। কতক্ষণ যাবত? 2 ঘন্টা যাবত। এটাও কিন্তু এক প্রকার কন্টিনিউয়াস টেন্স। আমি 2 ঘন্টা যাবত হাঁটিতেছি। শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পার্থক্যটা হচ্ছে এখানে শুধু সময়ের উল্লেখ, এখানে কিন্তু সময়ের উল্লেখ থাকবে আর বাদ বাকি সব ঠিক থাকবে। আই হ্যাভ বিন এবং এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেহেতু, এখানে হ্যাভ বিন বা হ্যাজ বিন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে শুধু হ্যাভ বা হ্যাজ থাকে, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকে। সবচেয়ে ভালো উপায়, আমি যেমন বারবার একটা করে রুল দেখিয়ে দিচ্ছি, এই প্রত্যেকটা রুল থেকে ইনস্ট্যান্টলি আপনাদের অনেকগুলো বাক্য তৈরি করতে হবে তাৎক্ষণিকভাবে, তাহলে আপনি পারবেন। আমি 2 ঘন্টা যাবত হাঁটছি, আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। সেই অফিসে 5 বছর যাবত কাজ করছে, তারা মঙ্গলবার হতে জ্বরে ভুগছে। আমরা 1980 সাল থেকে এই বাড়িতে বসবাস করছি। অর্থাৎ সময়ের উল্লেখ থাকবে এবং কন্টিনিউয়াস চলমান থাকবে। আমি 2 ঘন্টা যাবত হাঁটছি, আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। তারা মঙ্গলবার হতে জ্বরে ভুগছে। মনে রাখবেন, আমরা অনেকে এটা কনফিউজড হয়ে যাই। হইতে থেকে চেয়ে, হইতে থেকে চেয়ে এটা থাকলে, হইতে থেকে চেয়ে এটা থাকলে সিন্স হবে, আর যাবত বা ধরে থাকলে ফর বা ফ্রম হবে। পয়েন্ট অফ টাইম, আরেকটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম থাকলে সিন্স বসবে, পিরিয়ড অফ টাইম থাকলে ফর বসবে। তো বলা হচ্ছে আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। এখানে কিন্তু পিরিয়ড অফ টাইম, একটা পিরিয়ড বোঝাচ্ছে, একটা সময়, কতক্ষণ ধরে হাঁটছি, 2 ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে, 15 মিনিট ধরে। কিন্তু পয়েন্ট অফ টাইম কেমন দেখেন, আমরা 1980 সাল থেকে এই বাড়িতে বাস করছি। 1980 সাল কিন্তু একটা পয়েন্ট উল্লেখ করে দিয়েছে, এই জন্য এখানে সিন্স বসবে, সিন্স। হুম, আর যখন এখানে পিরিয়ড অফ টাইম থাকবে তখন ফর বসবে। আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 1 আওয়ার। আমি 2 ঘন্টা ধরে, আমরা 2 ঘন্টা ধরে ফুটবল খেলছি, উই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। সবাই কি আমাকে শুনতে পারছেন? স্ক্রিন দেখা যায়? আচ্ছা, আমি আজকে একটু বাইরে থেকে ক্লাসটা নিচ্ছি, তো এই জন্য হয়তো একটু সমস্যা হতে পারে। যাই হোক, তো এখানে এটা কি বলা হচ্ছে যে সিন্স, পয়েন্ট, সিন্স কোথায় বসে আর ফর কোথায় বসে, ফর বা ফ্রম। একটু মনে রাখবো আমরা এটা। তো আরেকটা বিষয় আমরা দেখবো এখন, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের এই যে 4টা বিষয় দেখালাম, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি 2 ঘন্টা যাবত হাঁটছি, সে অফিসে 5 বছর যাবত কাজ করছে, তারা মঙ্গলবার হতে জ্বরে ভুগছে। এই বাক্যটা হচ্ছে সব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন, দুইটা বসানো যাবে না, সাবজেক্ট অনুসারে একটা বসাতে হবে। সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস ভার্বের, মেইন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস সিন্স বা ফর বা ফ্রম প্লাস অবজেক্ট। একটু মনে রাখবো আমরা এটা। এরপর যেটা দেখবো সেটা হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। হ্যাঁ, অতীতকালে কোনো কাজ বোঝাতে পাস্ট টেন্স ব্যবহার করা হয় অতীতকালে। যেমন দেখেন, পাস্ট টেন্সও কিন্তু প্রেজেন্ট টেন্সের মতো, এরাও 4 ভাই, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার বলি, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস,
পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অতীতকালে কোনো কাজ বোঝাতে পাস্ট টেন্স ব্যবহার করা হয়। কি বলা হচ্ছে? অতীতকালের কোনো কাজ বোঝাতে পাস্ট টেন্স ব্যবহার করা হয়। পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সটা কেমন হয় দেখেন। দ্য পাস্ট ইনডেফিনিট টেন্স ডিসক্রাইবস অ্যান অ্যাকশন কমপ্লিটেড ইন দ্য পাস্ট অর এ হ্যাবিট অফ পাস্ট। বলা হচ্ছে অতীতকালের কোনো সাধারণ কাজ, যেমন আমি স্কুলে গিয়েছিলাম, অতীতকালে ঘটেছিল। সে একটা মোবাইল কিনেছিল, সে গতকাল আমাদের বাড়িতে এসেছিল। বাংলা ক্রিয়ার শেষে লাম লেম ল তাম তেম ত অর্থাৎ ল, লেন, লেম ইত্যাদি থাকবে। কোথায় থাকবে এটা? পাস্ট টেন্সের ক্ষেত্রে। পাস্ট ইনডেফিনিট গঠন প্রণালীটা খুবই সহজ। সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। আমি বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দ্য মার্কেট। সে ভাত খেয়েছিল, হি এট রাইস। তারা ক্রিকেট খেলেছিল, দে প্লেড ক্রিকেট। তারা ক্রিকেট খেলেছিল, দে প্লেড ক্রিকেট। তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ অতীতকালে সাধারণভাবে কোনো কাজ সংগঠিত হয়েছিল। আই ওয়েন্ট টু দ্য মার্কেট, হি এট রাইস, দে প্লেড ক্রিকেট। হুম এগুলো চিনিবার উপায় কি থাকবে? বাংলা ক্রিয়া শেষে ল, লাম, ত, লাম লেম ল, তাম তেম ত। এটার গঠন কিভাবে করব? সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। যেমন ক্যাচ মানে ধরা, এইটার পাস্ট ফর্ম কি হবে? এটার পাস্ট ফর্ম হচ্ছে কট। এটার পাস্ট ফর্ম কি হবে? কট। আমি মাছ ধরেছিলাম, আই কট ফিশ। তারা মাছ ধরেছিল, দে কট ফিশ। ক্যাচ থেকে এসেছে কট। তারপর দেখেন, বলা হচ্ছে যে অনেকগুলো ভার্ব এখানে আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা ব্যয় করেছিলাম, উই স্পেন্ড, SPEND। এই স্পেন্ড হচ্ছে ভি 1 ফর্ম, আর স্পেন্ড হচ্ছে ভি 2 ফর্ম। যখনই আপনি যখনই এই বাক্যগুলাতে আপনাকে এই পাস্ট ফর্ম অর্থাৎ ভি 2 ফর্ম অবশ্যই মুখস্থ থাকা লাগবে। যেমন দেখেন, ডু মানে করা। যদি বলা হয় আমি কাজটি করেছিলাম, ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। ডু এর পাস্ট ফর্ম কি হবে? ডিড। এই ডিড যদি আমার আগে থেকে মুখস্থ না থাকে, আই ডিড দা ওয়ার্ক। তুমি কাজটি করেছিলে, ইউ ডিড দা ওয়ার্ক। তুমি গতকাল কাজটি করেছিলে, ইউ ডিড দা ওয়ার্ক ইয়েস্টারডে। ইউ ডিড দা ওয়ার্ক ইয়েস্টারডে, তুমি গতকাল কাজটি করেছিলে। তো দেখেন এই বাক্যগুলো আমরা কিভাবে কমপ্লিট করব। এর প্রত্যেকটা বাক্যর কিন্তু একটা নিয়ম রয়েছে। এই নিয়ম অনুসারে আমরা কমপ্লিট করতে পারবো। নিয়মটা কি? স্ট্রাকচার, গঠন প্রণালী। এই বাক্য গঠন প্রণালীটা আমাদেরকে জানতে হবে। সাবজেক্ট, পাস্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস ভার্বের ভি 2 প্লাস অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়? সাবজেক্ট প্লাস অজয়ের, সাবজেক্ট প্লাস অজয়ের প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি। ঠিক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেমন, আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল। তারা ফুটবল খেলছিল, দে ওয়ার প্লেইং ফুটবল। তারা ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল। শুধু ভার্বের পরিবর্তনটা করবেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে অ্যাম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে মাত্র দুইটা, ওয়াজ ওয়ার। দেখেন বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে? তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন ইত্যাদি থাকবে। যেমন সে বইটি পড়ছিল, হি ওয়াজ রিডিং দা বুক। তারা ফুটবল খেলছিল, দে ওয়ার প্লেইং ফুটবল। পাখিরা আকাশে উড়ছিল, দ্য বার্ডস ওয়ার ফ্লাইং ইন দ্য স্কাই। দ্য বার্ডস ওয়ার ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ছিল। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম আমরা মেইনলি 12 প্রকার টেন্সের ভিতরে 12টাই আমরা শিখবো, কিন্তু আমাদের সর্বপ্রথম খুব ভালোভাবে শিখতে হবে 8 প্রকার টেন্স। এই 8 প্রকার টেন্স হলো কি কি? প্রেজেন্ট টেন্সের যে চারটা রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আর দুইটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস। আর দুইটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস। এখন দেখেন অনেকে বলবেন স্যার পাস্ট পারফেক্ট এবং ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এরা কি দোষ করলো? এদেরকেও আমাদেরকে শিখতে হবে, কিন্তু আমাদের মেইনলি খুব ভালোভাবে 8 প্রকার টেন্স শিখতে হবে। তো আমরা পাস্ট ইনডেফিনিট এবং কন্টিনিউয়াস দেখলাম। এখন একটু দেখবো ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস। ফিউচারের অর্থ হচ্ছে ভবিষ্যৎ, ফিউচার টেন্সের অর্থ হচ্ছে ভবিষ্যৎ কাল।
ফিউচার টেন্স কাকে বলে, কত প্রকার, কি কি? যে টেন্স ভবিষ্যতের কোনো ঘটনাকে বোঝায় তাকে ফিউচার টেন্স বলে। যে টেন্স ভবিষ্যতের কোনো ঘটনাকে বোঝায় তাকে ফিউচার টেন্স বলে। দ্য টেন্স দ্যাট এক্সপ্রেসেস এনি ফিউচার ইভেন্ট ইজ কল্ড দ্য ফিউচার টেন্স। কি বলছে? দ্য টেন্স দ্যাট এক্সপ্রেসেস এনি ফিউচার ইভেন্ট ইজ কল্ড ফিউচার টেন্স। আমি এই কাজটি করব, আই উইল ডু দিস ওয়ার্ক। সে অফিসে যাবে, হি উইল গো টু অফিস। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। তারা স্কুলে যাবে, দে উইল গো টু স্কুল। তারা স্কুলে যাবে, দে উইল গো টু স্কুল। তো এখানে কিভাবে করব? ফিউচার ইনডেফিনিট টেন্স এর গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল। কিভাবে করতে হবে? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল। তো মনে রাখবেন রিসেন্ট গ্রামার অনুসারে শ্যালের ব্যবহার নেই বললেই চলে। কি করতে হবে? এখানে উইল ব্যবহার করতে হবে। সাবজেক্ট প্লাস উইল প্লাস সিম্পল ফর্ম অফ ভার্ব প্লাস এক্সটেনশন। আমি বিশ্ববিদ্যালয়ে যাব, আই উইল গো টু দ্য ইউনিভার্সিটি। আমি গানটি গাইবো, আই উইল সিং এ সং। সে তোমাকে সাহায্য করবে, দে উইল হেল্প ইউ। সে তোমাকে সাহায্য, হি উইল হেল্প ইউ। তারা তোমাকে সাহায্য করবে, দে উইল হেল্প ইউ। একেবারে সহজ। সাবজেক্ট প্লাস উইল প্লাস সিম্পল ভার্ব অফ, সিম্পল ফর্ম অফ ভার্ব প্লাস এক্সটেনশন। অর্থাৎ সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন। আমি খাবো, আই উইল ইট। আমি যাব, আই উইল গো। আমি খেলবো, আই উইল প্লে। আমি দেখবো, আই উইল সি। আমি শুনবো, আই উইল লিসেন। দেখেছেন বাক্য তৈরি করা কত সহজ? সাবজেক্ট চিনতে হবে, ভার্ব চিনতে হবে, অবজেক্ট চিনতে হবে, ব্যাস বাক্য করা হয়ে গেল। আমাদেরকে একটা বিষয় দেখবেন, আমি টেবিলে বসে পড়াচ্ছি, সামনে ল্যাপটপ রয়েছে, হ্যাঁ আমার সামনে এখানে কিবোর্ড, মাউস রয়েছে, কিপ্যাড রয়েছে, পেন ড্রাইভ, অনেক কিছু আছে, ওয়েব ক্যামেরা রয়েছে। এগুলা না থাকলে তো আমি পড়াতে পারবো না। তো আমাকে ভাষাটা শিখতে গেলে আগে আমার ইনগ্রিডিয়েন্টস, আমার উপাদানগুলো কিন্তু আগে সংগ্রহ করতে হবে, সাবজেক্ট চিনতে হবে। এই জন্য আমি বারবার বলছি, দেখেন এই কনজুগেশন অফ ভার্ব, এটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের মুখস্থ করতে হবে। যারা এইটা পারবেন না তারা শিখতে পারবে না। প্রত্যেকদিন এখানে নিয়ম করে 10টা করে কনজুগেশন অফ ভার্ব করবে। তবে এখানে আমি মনে করি আরো বেশি করে পড়া নিতে পারবেন, কারণ এর বেশিরভাগ কিন্তু আমরা পড়ে এসেছি, আমাদের প্রত্যেকের কিন্তু এগুলো জানা, আগে থেকে এগুলো জানা আছে। গো মানে যাওয়া, এটা কে না জানি আমরা। তাহলে এখানে আমরা 30টা বা 40টা করে যদি পড়া নেই, সেইটা আমার মনে হয় বেশি ভালো হবে। আই গো, আমি যাই। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি বাজারে যাই, আই গো টু মার্কেট। আমি বিশ্ববিদ্যালয়ে যাই, আই গো টু ইউনিভার্সিটি। এই বাক্যগুলোকে যখন আপনি পাস্ট ফর্মে, পাস্ট ইনডেফিনিট টেন্সে বলবেন, তখন গো এর পরিবর্তে আপনাকে অবশ্যই গো এর পাস্ট ফর্মটা জেনে রাখতে হবে, ওয়েন্ট। কি জানতে হবে? ওয়েন্ট। আই গো, আমি যাই। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। এক্সটেনশন যুক্ত করে দেন। আমি বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মার্কেট। আমি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু ইউনিভার্সিটি। আমি গতকাল বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু ইউনিভার্সিটি ইয়েস্টারডে। তাহলে এখানে আমাদেরকে এই কনজুগেশন অফ ভার্ব অবশ্যই অবশ্যই টেন্স শেখার আগে এটা পড়তে হবে। দেখেন এরপর যে বিষয়টা আমরা দেখব, ওকে, এটা হচ্ছে পাস্ট সিম্পল। বলা হচ্ছে কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল কিন্তু তার ফল এখন আর বর্তমান নেই, তার ফল এখন আর বর্তমান নেই, তাকে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিট টেন্স বলে। বাংলা ক্রিয়ার শেষে লাম, লে, লেন, নি, নাই এগুলা থাকে। সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস এক্সটেনশন। সে একটা ছবি এঁকেছিল। ড্র মানে হচ্ছে আঁকা, দেখেন ইয়েলো কালার দিয়েছি। ড্র মানে হচ্ছে আঁকা। সে একটা ছবি এঁকেছিল। হি ড্রিউ আ পিকচার। হি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। সে একটা গাড়ি চালিয়েছিল। ড্রাইভ মানে চালানো, আমরা সবাই জানি। কিন্তু চালিয়েছিল যখন বলবো, তখন ড্রাইভ থেকে ড্রোভ করতে হবে। কি করতে হবে? ড্রাইভের পাস্ট ফর্ম হবে ড্রোভ। হি ড্রোভ আ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। সে ইংরেজিতে কথা বলেছিল, হি স্পোক ইন ইংলিশ। সবাই কি বুঝতে পারতেছেন আমার কথাটা? শুধুমাত্র ভার্বের পরিবর্তন করতে হবে। সে একটা গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ এ কার। সে একটা বাড়ি তৈরি করেছিল, হি মেড আ হাউস। সে একটা মোবাইল কিনেছিল, হি বট আ মোবাইল। বাই থেকে এর ভিটু হবে বট। সে একটা মোবাইল কিনেছিল, হি বট এ মোবাইল। কি হবে? হি বট। বাই এর পাস্ট ফর্ম হচ্ছে বট। আচ্ছা, প্রেজেন্ট সিম্পলটা আমরা অলরেডি অলরেডি আচ্ছা, এরপর দেখেন,
এরপর বলছে যেমন এখানে কয়েকটা বাক্য দিয়েছি, ফিউচার সিম্পল টেন্স, যেটা আমরা একটু আগে দেখছিলাম, কোনো কাজ ভবিষ্যৎকালে সংগঠিত হবে এরূপ বুঝালে ফিউচার ইনডেফিনিট বা ফিউচার সিম্পল টেন্স বলা হয়। বাংলা ক্রিয়াপদের শেষে, বাংলা ক্রিয়াপদের শেষে বে, বি, ব, বেন ইত্যাদি থাকে। বে, বি, ব, বেন। সাবজেক্টের পর পার্সন অনুসারে শ্যাল বা উইল বসে এবং ভার্বের প্রেজেন্ট রূপ বসে। ফার্স্ট পার্সন এর সাথে শ্যাল ও সেকেন্ড ও থার্ড পার্সনের সাথে উইল বসে। কিন্তু মডার্ন গ্রামার অনুযায়ী এখন সব জায়গায় উইল বসে। আমরা এই শব্দটা মনে রাখবো, সেন্টেন্সটা মডার্ন গ্রামার অনুযায়ী সব জায়গায় কি বসে? উইল বসে। সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস এক্সটেনশন। যেমন দেখেন, আমি ইংরেজিতে কথা বলবো, আই উইল স্পিক ইন ইংলিশ। আমি ইংরেজিতে কথা বলবো, আই উইল স্পিক ইন ইংলিশ। সে ফুটবল খেলবে, হি উইল প্লে ফুটবল। তারা স্কুলে যাবে, দে উইল গো টু স্কুল। কি হবে? দে উইল গো টু স্কুল, তারা স্কুলে যাবে। এরপর দেখেন, আমরা এই বক্সটা একটু দেখবো, এই বক্সের মাধ্যমে আমরা বাক্য তৈরি করতে পারবো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যেমন দেখেন, আই এখানে কি রাইট হবে, না এর সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে? যেহেতু সাবজেক্ট বা কর্তা হচ্ছে ফার্স্ট পারসন একজন, এই জন্য এখানে এস বা ইএস হবে না। আই রাইট এ লেটার। দেখেন, আমি এখানে সাবজেক্ট নিয়েছি আই, তারপর একটা ভার্ব নিয়েছি রাইট। কিন্তু আমি যদি এই বাক্যটাকে পাস্ট ইনডেফিনিট টেন্সে করতে চাই, তখন এখানে রাইট না দিয়ে রোড দিতে হবে। কি দিতে হবে? রোড। আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। কিন্তু এই বাক্যটাকে যদি বলি আমি একটা চিঠি লিখবো, তখন হবে আই উইল রাইট এ লেটার। এই বক্সের মাধ্যমে, এই বক্সের মাধ্যমে আমি কি করতে পারবো? একই সঙ্গে আমি বিভিন্ন বাক্য তৈরি করা দেখতে পারবো। জাস্ট ওয়েট। এই বক্সের মাধ্যমে আমরা কিন্তু বাক্য তৈরি করা দেখতে পারছি। কিভাবে? দেখেন, প্রেজেন্ট টেন্সের একটা বাক্য করা যাচ্ছে, পাস্ট টেন্সের একটা বাক্য করা যাচ্ছে, ফিউচার টেন্সের একটা বাক্য করা যাচ্ছে। প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। আমার কথাগুলো যারা ভালোভাবে লক্ষ্য করবেন, এইখান থেকে আপনি অনেক ধরনের বাক্য তৈরি করতে পারবেন। একটা সাবজেক্ট নিয়ে নিলাম উই, এখান থেকে একটা সাবজেক্ট নিয়েছি কি? উই। উই মানে আমরা। উই সিং, আমরা গাই। আমরা কি গাই? একটা অবজেক্ট দিলাম, উই সিং এ সং, আমরা একটা গান গাই। উই সিং এ সং, আমরা একটা গান গাই। এরপর যখন বাক্যটাকে আমি পাস্ট অতীতকালে নিয়ে যাব, আমরা একটা গান গেয়েছিলাম, আমরা একটা গান গেয়েছিলাম, তখন হবে উই স্যাং এ সং। উই স্যাং এ সং, আমরা একটা গান গেয়েছিলাম। আমরা গান গাইবো, উই উইল সিং এ সং। উই উইল সিং এ সং, আমরা গান গাইবো। আপনি সাবজেক্ট পরিবর্তন করে দেন, এখানে ইউ দিয়ে করেন, ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখো। তুমি টিভি দেখেছিলে, ইউ ওয়াচড, ইউ ওয়াচড টিভি। তুমি টিভি দেখবে, ইউ উইল ওয়াচ টিভি। কি হবে? তুমি টিভি দেখবে, ইউ উইল ওয়াচ টিভি। তুমি টিভি দেখবে। তাহলে দেখেন, এইখান থেকে আমরা অতি সহজে কিন্তু বাক্য করা শিখে গেলাম। তো বলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয়, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। কেমন সেই বাক্যটা? সে ফুটবল খেলে, হি প্লেস ফুটবল। সে ফুটবল খেলে, হি প্লেস ফুটবল। সে ফুটবল খেলেছিল, তখন প্লের সঙ্গে ইডি যোগ করতে হবে, হি প্লেড ফুটবল। হি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল। সে ফুটবল খেলবে, হি উইল প্লে ফুটবল। কি হবে বলেন? সে ফুটবল খেলবে, হি উইল প্লে ফুটবল। তারা ইংরেজিতে কথা বলে, দে স্পিক। এখানে কিন্তু স্পিকের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে না, দে স্পিক ইংলিশ। তারা ইংরেজিতে কথা বলেছিল, দে স্পোক ইন ইংলিশ। দে স্পোক ইন ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলবে, দে উইল স্পিক। দেখেন, এই স্পিকের কোনো, স্পিকের পাস্ট ফর্ম যেমন স্পোক হয়ে যায়, অনেকে কিন্তু আমরা এই বিষয়টা বুঝতে পারি না। স্পিকের পাস্ট ফর্ম কিন্তু স্পোক, কিন্তু এর ডিরেক্ট ফিউচার কোনো ফর্ম হয় না। এর ডিরেক্ট ফিউচার কোনো ফর্ম হয় না। প্রত্যেকটা ভার্বের পূর্বে শ্যাল বা উইল যুক্ত করলেই সেটা ফিউচার ফর্মে চলে যায়। তারা ইংরেজিতে কথা বলবে, দে উইল স্পিক ইন ইংলিশ। তো এইখান থেকে আমরা নেগেটিভ করাও শিখতে পারবো। তো আমরা যাই হোক সেই দিকে যাব না, আমরা মূলত এখানে এক একটা টেন্স ধরে ধরে আমরা আগাচ্ছিলাম। ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা কেমন হয়? ভবিষ্যৎকালে কোনো কাজ হতে থাকবে বা চলতে থাকবে। যেমন
আমি কবিতাটি লিখতে থাকবো, তুমি কাজটি করতে থাকবে, সুমন অঙ্কটি করতে থাকবে, তারা স্কুলে যেতে থাকবে, তারা বই পড়তে থাকবে। এই ভবিষ্যৎকালে চলমান কোনো ভাব বুঝালে সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটা কোন টেন্স হয়? ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি, কি বললাম? সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস সিম্পল ভার্বের সঙ্গে আইএনজি। যেমন আমি ভাত খেতে থাকবো, আই উইল বি ইটিং রাইস। তুমি কবিতাটি লিখতে থাকবে, ইউ উইল বি রাইটিং দ্য পোয়েম। ইউ উইল বি রাইটিং দ্য পোয়েম। তুমি কাজটি করতে থাকবে, ইউ উইল বি ডুইং দ্য ওয়ার্ক। তারা কেনাকাটা করতে থাকবে, তারা কেনাকাটা করতে থাকবে। সরি, তারা গল্প বলতে থাকবে, দে উইল বি গসিপিং। কি হবে? দে উইল বি গসিপিং। অর্থাৎ সাবজেক্টের পরে শ্যাল বি বা উইল বি প্লাস সিম্পল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। আমি কবিতাটি লিখতে থাকবো, আই উইল বি রাইটিং দ্য পোয়েম। তুমি কাজটি করতে থাকবে, ইউ উইল বি ডুইং দ্য ওয়ার্ক। তারা গল্প করতে থাকবে, দে উইল বি গসিপিং। গসিপ মানে গল্প করা। ফিউচার পারফেক্ট টেন্সটা কেমন হয়? ফিউচার পারফেক্ট টেন্সটা হচ্ছে ভবিষ্যৎকালে। বলা হচ্ছে যে ফিউচার পারফেক্ট টেন্স এমন কোনো কাজকে বোঝায় যা ভবিষ্যতে কোনো সময়ে ঘটে থাকবে। ভবিষ্যতে দুইটা কাজ হলে যে কাজটি আগে হবে সেইটি হবে ফিউচার পারফেক্ট টেন্স। মনে রাখবেন, ভবিষ্যৎকালে যদি পাশাপাশি সময়ে দুইটি কাজ পারফেক্ট টেন্সের মতো কিছুটা, ভবিষ্যৎকালে দুইটা কাজ হলে অপেক্ষাকৃত আগের কাজটি ফিউচার পারফেক্ট টেন্স, এবং যে কাজটি পরে হয় সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। অনেকে প্রশ্ন করে বসেন, স্যার এখানে ফিউচার টেন্সের ভিতরে প্রেজেন্ট টেন্স আসবে কেন? এটাই স্বাভাবিক। বলা হচ্ছে দুইটা কাজের ভিতরে যে কাজটি আগে হচ্ছে সেইখানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ ব্যবহার করব, এটা ফিউচার পারফেক্ট টেন্স। আর যে কাজটি একটু পরে হয় সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। যেমন দেখেন, আমি কবিতাটি লিখে থাকবো, আই উইল হ্যাভ রিটেন দ্য পোয়েম। সে তোমাকে সাহায্য করে থাকবে, হি উইল হ্যাভ হেল্প ইউ। কিন্তু এখানে দুইটা কাজ দিয়ে বুঝাচ্ছে, তুমি আসার আগে আমি বক্তব্যটা দিয়ে থাকবো, আমি পৌঁছানোর আগে তুমি অফিসে গিয়ে থাকবে। তাহলে এই যে আমি পৌঁছানোর আগে তুমি অফিসে গিয়ে থাকবে, এখানে কোন কাজটা আগে হচ্ছে? তুমি অফিসে গিয়ে থাকবে। এইটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এখানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ ব্যবহার করব। তো দেখেন, ইউ উইল হ্যাভ গন টু দা অফিস। তুমি অফিসে যেয়ে থাকবে বা গিয়ে থাকবে। আর এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট এর মতো, এখানে বিফোর বা আফটার ব্যবহার করতে হয়। ইউ উইল হ্যাভ গন টু দা অফিস বিফোর আই রিচ। তুমি আসার আগে আমি বক্তব্যটা দিয়ে থাকবো, আই উইল হ্যাভ গিভেন দ্য স্পিচ বিফোর ইউ কাম। একটু মনে রাখবেন শুধু, এখানে যদি দুইটা কাজ দিয়ে ফিউচার পারফেক্ট টেন্স বোঝায়, তাহলে দুইটা কাজের ভিতরে যে কাজটি আগে হবে সেইটা ফিউচার, আর যে কাজটি পরে হবে সেটা প্রেজেন্ট। এটা কখনো কিন্তু ভুলেও আমরা ফিউচার ইনডেফিনিট দিব না। অনেকেই কিন্তু দেখেছি একটা ফিউচার পারফেক্ট দেয়, আরেকটা ফিউচার ইনডেফিনিট দেয়। নো, দ্যাটস রং। এখানে একটা দিতে হবে, দুইটা কাজের ভিতরে যে কাজটা আগে হয় সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, আর যেটা পরে হয় ফিউচার ইনডেফিনিট। এই যে দেখেন, তুমি আসার আগে আমি বক্তব্যটা দিয়ে থাকবো, তুমি আসার আগে আমার বক্তব্য দেওয়া শেষ। আই উইল হ্যাভ গিভেন দ্য স্পিচ। আই উইল হ্যাভ গিভেন দ্য স্পিচ, যেহেতু এই কাজটা আগে হচ্ছে এবং এটা ফিউচার পারফেক্ট এর নিয়মে হবে, এখানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এর ব্যবহারটা করে ফেলতে হবে। তাহলে আই উইল হ্যাভ গিভেন দ্য স্পিচ, এখানে গিভেন কেন হবে? কোন বাক্যে আমি আগেই বলেছি পারফেক্ট টেন্স মানেই হচ্ছে ভার্বের ভি3। হ্যাজ, হ্যাভ, হ্যাড, মনে রাখবেন এই কথাগুলা। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এইটার পরে সর্বদা ভার্বের ভি3 দিতে হয়। তো বলা হচ্ছে আই উইল হ্যাভ গিভেন দ্য স্পিচ বিফোর ইউ কাম। বিফোর ইউ কাম, এখানে বিফোর ইউ উইল কাম হবে না কিন্তু। আরেকটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো চলমান কাজকে বোঝাবে। এখানেও কিন্তু দুইটা কাজ থাকতে পারে। ভবিষ্যৎকালে দুটি কাজ শেষ হলে যে কাজটি আগে চলতে থাকবে, যে কাজটি আগে চলতে থাকবে সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এবং যেটা পরে হবে সেটাও সিম্পল প্রেজেন্ট টেন্স। কোন টেন্স হবে? ওই ফিউচার পারফেক্ট টেন্সের মতো। একটি হচ্ছে ফিউচার পারফেক্টের নিয়মে, আরেকটি ইনফিনিটির নিয়মে। এখানেও একটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মে, আরেকটি হচ্ছে যে কাজটি পরে হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, যেটাকে বলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, একটু লক্ষ্য করি আমরা, তুমি ফিরে না আসা পর্যন্ত আমি কাজটি করতে থাকবো। তুমি ফিরে না আসা পর্যন্ত
আমি কাজটি করতে থাকবো। আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। দেখেন এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুসারে হয়েছে। কি হয়েছে? আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক আনটিল ইউ রিটার্ন। তুমি ফিরে না আসা পর্যন্ত আমি কাজটি করতে থাকবো। ঘন্টা না বাজা পর্যন্ত ছাত্ররা ক্লাস করতে থাকবে। দ্য স্টুডেন্টস উইল হ্যাভ বিন ডুইং দ্য ক্লাস আনটিল দ্য বেল রিংস। আমরা কাজটি করতে থাকবো। উই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। আমরা কাজটি করতে থাকবো। উই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। শিক্ষক আসার পূর্ব পর্যন্ত ছাত্রটি অঙ্কটি করতে থাকবে। দ্য স্টুডেন্ট উইল হ্যাভ বিন ডুইং দ্য ম্যাথ ডুইং দ্য সাম। এখানে ম্যাথ দেওয়া যাবে না, সাম দিতে হবে। সাম মানে হচ্ছে একটি অঙ্ক। বিফোর দ্য টিচার কামস। বিফোর দ্য টিচার কামস। এতটুকু মনে রাখবেন, একটি হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন দিতে হবে। আর যে কাজটি একটু পরে হচ্ছে সেইটা করতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নিয়ম অনুসারে। দেখেন এখানে আমরা অনেক এক্সাম্পল দেখতে পাচ্ছি, এগুলো থেকে আমাদেরকে নিজেদের এখন প্র্যাকটিস করতে হবে। ক্যার ইউ ক্যান সি একটা স্ট্রাকচার বা একটা বক্সের মাধ্যমে, এই যে দেখেন কনজুগেশন অফ ভার্ব, এই কনজুগেশন অফ ভার্ব কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে। এটা না করলে আপনি কখনোই বাক্য তৈরি করতে পারবেন না। লার্ন মানে শেখা, লার্নড লার্নড, লাইক মানে পছন্দ করা, লাইকড লাইক। তারপর রয়েছে লিসেন্ড লিসেন্ড লিসেন্ড, লিভ লিভড লিভড। হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা এই ভার্ব ফর্মগুলো, আমি শীটগুলো আপনাদের প্রোভাইড করব, এগুলা থেকে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে। নেক্সট আমাদের যে বিষয়টা আসতে হবে সেটা হচ্ছে আমাদের বক্সের মাধ্যমে আমরা এতক্ষণ কি শিখলাম সেইটার মাধ্যমে আমরা একটু টেন্স দেখব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দেখেন এখানে আমরা কি বলছে, অর্থাৎ বি মানে হওয়া, প্রতিটি ভার্বের তিনটা করে ফর্ম থাকে। যেমন আই অ্যাম আর টিচার, আমি একজন শিক্ষক। আমি একজন শিক্ষক ছিলাম, আই ওয়াজ এ টিচার। আমি একজন শিক্ষক হব, আই উইল বি এ টিচার। আমরা তিনটা টেন্স 1 মিনিটের ভিতরে দেখে নিলাম। আই অ্যাম এ টিচার, আই ওয়াজ এ টিচার, আই উইল বি এ টিচার। সাবজেক্ট এবং ভার্ব পরিবর্তন করে দিলাম। উই আর স্টুডেন্টস, উই ওয়ার স্টুডেন্টস, উই উইল বি স্টুডেন্টস। কত গোছানো পদ্ধতিতে বক্স আকারে দেখেন এখানে দেওয়া হয়েছে। ইউ আর আর ড্রাইভার, ইউ ওয়ার আর ড্রাইভার, ইউ উইল বি আর ড্রাইভার। হুম, ইউ আর, ইউ ওয়ার, ইউ উইল বি। বিষয়টা ভালো করে লক্ষ্য করেন। এরপর বলছে উই সিং এ সং। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স। উই সিং এ সং, উই স্যাং এ সং, উই উইল সিং এ সং। আবার একটু লক্ষ্য করব, উই সিং এ সং, আমরা একটা গান গাই। উই স্যাং এ সং, আমরা একটা গান গেয়েছিলাম। উই উইল সিং এ সং, আমরা একটা গান গাইব। এর থেকে সহজ পদ্ধতিতে টেন্স আর করা সম্ভব না। এরপর কন্টিনিউয়াস টেন্সের বাক্য তৈরি করেন। এখানে বক্সের মাধ্যমে আপনি শত শত বাক্য তৈরি করতে পারবেন। যেমন আই অ্যাম, দেখেন এখানে একটা সাবজেক্ট নিয়েছি আই। সাবজেক্ট কি নিয়েছি বলেন? আই। এখান থেকে একটা ভার্ব নিলাম অ্যাম। কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী আমরা জানি, সাবজেক্টের পরে অ্যাম ইজ আর বসে, সাবজেক্টের পরে অ্যাম ইজ আর, পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়্যার, ফিউচার টেন্সে শ্যাল বি বা উইল বি। তো এখান থেকে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য তৈরি করব। আই অ্যাম রাইটিং, আমি লিখছি। আমি কি লিখছি? আই অ্যাম রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছি। একটু ভালো করে খেয়াল করব সবাই। আই অ্যাম রাইটিং এ লেটার, এখান থেকে একটা সাবজেক্ট, এখান থেকে একটা অক্সিলারি ভার্ব, আর এখান থেকে একটা মেইন ভার্ব নিলাম রাইটিং। এখান থেকে একটা মেইন ভার্ব কি নিয়েছি বলেন? রাইটিং। আই অ্যাম রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছি। আই অ্যাম রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছি। এইটাকে আপনি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে পারবেন। একেবারে সহজ, অক্সিলারি ভার্ব অ্যাম এর পরিবর্তে ওয়াজ ব্যবহার করতে হবে। আই ওয়াজ রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছিলাম। আই ওয়াজ রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছিলাম। আমি একটা চিঠি লিখতে থাকবো। আই উইল বি রাইটিং এ লেটার। একটু আগে আমরা তিনটা টেন্স দেখেছি একই বক্সের ভিতরে, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। আর এখন আমরা দেখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। দেখেন 2 মিনিটের ভিতরে 6টা টেন্স আমাদের ক্লিয়ার। আই অ্যাম রাইটিং এ লেটার, আই ওয়াজ রাইটিং এ লেটার, আই উইল বি রাইটিং এ লেটার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব রূপে অ্যাম ইজ আর, মূল ভার্বের সঙ্গে আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব রূপে ওয়াজ ওয়্যার প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি বা উইল বি।
এরপরে আপনি একটু পরিবর্তন করেন, আই এর পরিবর্তে উই নিতে পারবেন। উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি। উই ওয়ার প্লেইং ক্রিকেট, দেখেন বক্সের ভিতরে সব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। একটা জায়গায় অ্যাম ইজ আর, আরেকটা ওয়াজ ওয়ার, আরেকটা শ্যাল বি বা উইল বি। আমরা কোন টেন্স করছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। উই ওয়ার প্লেইং ক্রিকেট, উই উই আর প্লেইং ক্রিকেট, উই ওয়ার প্লেইং ক্রিকেট, উই উইল বি প্লেইং ক্রিকেট, উই উইল বি প্লেইং ক্রিকেট। এই বাক্যগুলো আমাদেরকে জাস্ট এভাবে তৈরি করতে হবে। আই হ্যাভ ডান দা ওয়ার্ক, আই হ্যাভ ডান দা ওয়ার্ক, দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দা ওয়ার্ক। হ্যাঁ, আচ্ছা আমরা কাজটি করেছি, উই হ্যাভ ডান দা ওয়ার্ক। এইটাকে পাস্ট পারফেক্ট করেন কি হবে? তখন এই হ্যাভ বা হ্যাজ এর পরিবর্তে হ্যাড দিতে হবে। উই হ্যাড প্লেড ক্রিকেট, উই হ্যাড প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলেছিলাম। ফিউচার পারফেক্ট করব, সেটাও খুব সহজ। হ্যাজ বা হ্যাভ বা হ্যাড, এই তিনটা বাদ দিয়ে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের ভি3। উই উইল হ্যাভ ওয়াচড টিভি, আমরা টিভি দেখে থাকবো। উই উইল হ্যাভ ড্রিভেন আ কার, আমরা একটা গাড়ি চালিয়ে থাকবো। এইখানে দেখেন বক্সের ভিতরে সহজে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট এর অনেকগুলো বাক্য তৈরি করা যায়। প্রথমে সাবজেক্ট নিতে হবে, তারপর প্রেজেন্ট ফর্মের জন্য হ্যাভ বা হ্যাজ নিতে হবে, পাস্ট ফর্মের জন্য হ্যাড, ফিউচারের জন্য উইল হ্যাভ, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস অবজেক্ট। যেমন আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে। আমার একটা গাড়ি ছিল, আই হ্যাড এ কার। আমার একটা গাড়ি থাকবে, আই উইল হ্যাভ এ কার, আই উইল হ্যাভ এ কার। তোমার একটা গাড়ি আছে, ইউ হ্যাভ এ কার। তোমার একটা মোবাইল আছে, ইউ হ্যাভ এ মোবাইল। তোমাদের একটা মোবাইল ছিল, ইউ হ্যাড এ মোবাইল। তোমাদের একটা মোবাইল থাকবে, ইউ উইল হ্যাভ এ মোবাইল। তাহলে এই বক্স থেকে আমরা কত সহজে বাক্য তৈরি করতে পারি। এরপর আমরা মডাল দিয়েও বাক্য তৈরি করা শিখবো। এই মডালের ক্লাসটা আমি আজকে যাব না, তবে একটু স্টার্ট করে রাখি। আগামী ক্লাসে মডালের উপরে ক্লাস থাকবে। ইউজ অফ মডাল ভার্বস ফর স্পোকেন ইংলিশ, সাবজেক্ট প্লাস মডাল। দেখেন প্রত্যেকটা বক্স আকারে, এখানে আপনি যতই দুর্বল হন, একবার শুধু এটা রিডিং করবেন, আপনি পারবেন। সাবজেক্ট প্লাস মডাল ভার্ব প্লাস বেস ফর্ম প্লাস অবজেক্ট। কয়টা বিষয় নিয়েছি? চারটা। সাবজেক্ট, মডাল ভার্ব, বেস ফর্ম, অবজেক্ট। যেমন দেখেন আই এর পরে ক্যান দিয়েছে, আই ক্যান, আমি পারি। এরপর একটা ভার্ব দিতে হবে, স্পিক। কি দিতে হবে? স্পিক। আই ক্যান স্পিক, আমি বলতে পারি। কি বলতে পারি? আই ক্যান স্পিক ইংলিশ। দেখেন এই সোজাসুজি আপনাকে বসিয়ে দিলেই বাক্যটা হয়ে যাবে। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। তারপর রয়েছে উই কুড রাইট এ লেটার, আমরা একটা চিঠি লিখতে পারতাম। ক্যানের পাস্ট ফর্ম এখানে কুড বোঝাচ্ছে যে উই কুড, আমরা পারতাম অতীতকালে। উই কুড রাইট এ লেটার। ইউ মে সিং এ সং, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ইউজ টু, অট টু, মাস্ট, নিড টু, ডেয়ার টু। দেখেন 18টা মডাল ভার্ব। একটা বিষয় আমরা মনে রাখবো, 12টা টেন্স আর 18টি মডাল ভার্ব, মোট 30টা বাক্য। প্রত্যেকটা ভার্ব দিয়ে আমাদেরকে গঠন করা শিখতে হবে। দেখেন এখানে এই শীটটা আপনাদের একটু দেখাই, এটা আমি দিয়ে দিব ক্লাস শেষে। আজকে যে তিনটা শীট আপনাদের সামনে দেখালাম, প্রত্যেকটা ক্লাস শেষে এটা পেয়ে যাবেন। আমি স্কুলে যাই, এই শীটটার নাম হচ্ছে, এই পিডিএফটা 30+ সেন্টেন্সেস প্র্যাকটিস উইথ ওয়ান ভার্ব অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অফ টেন্সেস অ্যান্ড মডাল ভার্ব। 30+ সেন্টেন্স, 30টারও বেশি বাক্য, 12টা টেন্স এবং 18টা মডালের মাধ্যমে আমরা করতে পারি। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাই? ডু আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাই না? ডোন্ট আই গো টু স্কুল। তো আজকে কিন্তু আমি আপনাদের নেগেটিভটা দেখাইনি। প্রক স্যার হয়তো আপনাদের সেই প্রি ক্লাস যখন নিয়েছিল তখন এগুলো দেখিয়েছিল কিভাবে একটা বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, সেখান থেকে ইন্টারোগেটিভ, সেখান থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়। তো আমিও এই বিষয়গুলো আগামী ক্লাসে দেখাবো, মডেলের পাশাপাশি আমরা এগুলাও দেখবো। তো আমাদেরকে উদ্দেশ্য থাকবে একটা ভার্ব দিয়ে, এখানে একটা ভার্ব নিয়েছি গো, এই গো ভার্ব দিয়ে দেখেন 30টা বাক্য করেছি। সে স্কুলে যায়, সে স্কুলে যায় না, সে কি স্কুলে যায়, সে কি স্কুলে যায় না। এখন আপনাদের জন্য ক্লাসে আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিব। হোমওয়ার্ক না দিলে, প্রেসার না থাকলে, আমি দেখেছি আপনারা অনেকেই পড়েন না। আর হোমওয়ার্ক গুলো করে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সাবমিট করবেন, অথবা সোহাগ স্যারের নাম্বারেও আপনারা করতে পারবেন। তো এখানে কি বলা হচ্ছে? আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাই? ডু আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাই না? ডোন্ট আই গো টু স্কুল। এরপর দেখেন আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আমি স্কুলে যাইনি,
আই ডিডন্ট গো টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছিলাম? ডিড আই গো টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছিলাম? ডিড আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাইনি? ডিডেন্ট আই গো টু স্কুল। তো এখান থেকে গো ভার্ব না দিয়ে আপনারা গোটাকে একটু পরিবর্তন করতে পারবেন। আমি স্কুলে যাই, এটাকে বলতে পারবেন আমি একটি গাড়ি চালাই, আই ড্রাইভ এ কার। আমি একটি গাড়ি চালিয়েছিলাম, আই ড্রোভ এ কার। টেন্স এবং মডালের ক্লাসগুলো যখন হয়ে যাবে, তখন আমরা ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করব। দেখেন, এই ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিসটা কেন করব? ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষাটা শিখে এই ভাষায় কথা বলতে গেলে সব থেকে প্র্যাকটিক্যাল এবং কার্যকরী একটা পথ হচ্ছে ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস। বিভিন্ন টেন্স, মডাল, সেন্টেন্স, সব কিছুর সংযোজন এখানে রয়েছে। সে একটি গাড়ি চালায়, সে একটা গাড়ি চালিয়েছিল, সে একটা গাড়ি চালাবে, সে একটা গাড়ি চালাচ্ছে, সে একটা গাড়ি চালাচ্ছিল, সে একটা গাড়ি চালাতে থাকবে। এই বাক্যগুলো হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ ড্রিল। তো আমি টেন্সটা ভালোভাবে শেখানোর পর আপনাদের এই ল্যাঙ্গুয়েজ ড্রিলটা প্র্যাকটিস করাবো। এই ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিসের সময় সবাই ক্লাসে